বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই হিসাব বিজ্ঞান ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, যেখানেই থাকো ভালো থাকো এই প্রার্থনায় রাখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, হিসাব বিজ্ঞান ক্লাসে আমি গত দিনে জাবেদা অধ্যায়টা শেষ করেছিলাম। তো আশা রাখছি যে তোমরা জাবেদার অঙ্কগুলো বেশ ভালোভাবেই করতে শিখেছো। তো সেখান থেকে শুরুতে আমি কয়েকটা প্রশ্নের অ্যান্সার জানতে চাই। একজন অ্যান্সার দিবে, ক্রয় জাবেদার কলাম সংখ্যা কয়টি? ক্রয় জাবেদায় কলাম সংখ্যা কয়টি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পেরেছো। আরেকজন অ্যান্সার দিবে, বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়? আমি গত লেকচার থেকে তোমাদের কাছ এই যে প্রশ্নগুলো জানতে যাচ্ছি, এই প্রশ্নগুলো দেখো, নিজেরা একটু দেওয়ার চেষ্টা করো। যদি দিতে পারো তাহলে ধরে নিব যে আসলে তোমরা ক্লাসটা বেশ ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো। সর্বশেষ আরেকজনকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদার কলাম সংখ্যা কয়টি? ক্রয় জাবেদা এবং সাধারণ জাবেদার মধ্যে তফাৎ রয়েছে। তো জাবেদা অধ্যায় থেকে যদি ভালোভাবে তোমরা অ্যান্সার করতে চাও তাহলে তিনটা বিষয় তোমাকে জানতে হবে। এক হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং হচ্ছে সাধারণ জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই আমাদের নির্দেশ মতো পড়ালেখা চালিয়ে যাচ্ছ ইনশাল্লাহ। হয়তো অল্প কিছুদিনের মধ্যেই তোমাদেরকে আমরা ডাইরেক্টলি পাবো ক্লাসে, তখন হয়তো ভালোভাবে যাচাই বাছাই করা যাবে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের খতিয়ান অধ্যায় একটা রয়েছে, সে অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নকদান বই, এগুলোই কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের অঙ্গ। তো এই খতিয়ান কাকে বলে আমি সেটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আজকের ক্লাস থেকে তোমরা শিখবে যে খতিয়ান যে দুই ধরনের হয়, একটা হচ্ছে টি ছক আর একটা চলমান যে ছক। এই টি ছকটা কিভাবে অঙ্ক করব আমরা, এই বিষয়টা তোমরা আজকের ক্লাসে শিখতে পারবে। তাহলে দেখো, কি শিখতে পারবে এই বিষয়টা মাথায় নিয়ে ক্লাসে বসো, তাহলে হয়তো তোমার আগ্রহটা বাড়বে। তাহলে খতিয়ান কাকে বলে, খতিয়ানের গুরুত্ব, খতিয়ানের প্রয়োজনীয়তা, এগুলো কিন্তু আমাদের কোনো থিওরি হিসাব বিজ্ঞানে লিখতে হয় না। সো এগুলো জানারও দরকার নাই। তাও সংক্ষিপ্ত আকারে বলতে গেলে, খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, যে বইতে ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনগুলো স্থায়ীভাবে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়, সেই বইকে আমরা খতিয়ান বই বলি। সুতরাং এটার গুরুত্ব সহজে তোমরা বুঝতে পারছো। খতিয়ানের ছক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টি ছক, ইংরেজি টি যে লেটার রয়েছে সেটা, আরেকটা হচ্ছে চলমান যে ছক। চলমান যে ছককে আধুনিক ছকও বলা হয়। তো পরীক্ষাতে তোমাকে দুইটা ছকেই আসতে পারে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে বলে দিতেও পারে টি ছক অথবা চলমান যে ছক করো, অথবা নাও বলে দিতে পারে। তাই আমাদের দুইটা ছকই শিখতে হবে। যদি তোমরা মনে করো আমি খতিয়ান অধ্যায় থেকে অবশ্যই অ্যান্সার করব, তাহলে শিখতে হবে তোমাকে টি ছক, চলমান যে ছক, সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান। দেখো, একটা অধ্যায় থেকে কি কি বিষয় জানলে তুমি সৃজনশীলের 100% অ্যান্সার করতে পারবে, সেই বিষয়টা জেনে যদি পড়াটা স্টার্ট করো তাহলে তুমি নিজেই নিজেকে যাচাই করতে পারবে। জাবেদায় বলা হয়েছিল 3টা, খতিয়ানে বলা হলো 4টা জিনিস। একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান যে ছক, একটা হচ্ছে তোমার সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। এই 4টা বিষয় যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই এই অধ্যায় থেকেও অ্যান্সার করতে পারবে। এবং তোমরা বিগত সালের কোশ্চিনগুলো দেখবে, পাবলিক পরীক্ষায় কোশ্চিনে প্রত্যেকটা বছরেই এই অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়, এবং জাবেদা, খতিয়ান এই দুই অধ্যায় সমন্বয় করে কিন্তু প্রশ্ন সেট করা হয়। সুতরাং জাবেদা থেকে এবং খতিয়ান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে। তাহলে আমরা বললাম ছক হচ্ছে দুই ধরনের, একটা টি ছক আর একটা হচ্ছে
চলমান যে ছক। তাহলে অন্তত আমরা যদি একদিনে একটা করে ছক শিখতে পারি, যদি সময় পাই ভিডিও ক্লাস, তাহলে আমি 2টা ছকে আলোচনা করব। তো তোমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো তাহলে অবশ্যই তোমাদের বাসায় আর এক্সট্রা যে পড়তে হয় সেটা কিন্তু দরকার হবে না। আমরা সৃষ্টি শিক্ষা পরিবার সেই মার্চ থেকেই তোমাদের পাশে রয়েছি, চেষ্টা করছি। তোমরা যারা রেসপন্স করো, তোমাদের রেসপন্স দেখে আমরা আসলে মুগ্ধ হই। যারা পড়ছো তারা খুব ভালোই পড়ছো, আর যারা পড়ো না তারা পড়োই না। লেখা পড়ার কোনো বিকল্প নাই, ভালো রেজাল্ট করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা দেখো টি ছক, আগে ছক আঁকাবো এবং ছকটা কি করে কমপ্লিট করতে হয় সেটা দেখাবো। তাহলে ইংরেজি টি এর মতো সেহেতু এটাকে আমরা টি ছক বলছি। এটা আমি ফ্রি হ্যান্ড আঁকাচ্ছি, যদিও ফ্রি হ্যান্ড অবশ্যই তোমরা করবে না, স্কেল পেন্সিল অবশ্যই ইউজ করবে। তাহলে টি ছক আঁকাচ্ছি, ইংরেজি দেখো টি এর মতো একটা হয়ে যাচ্ছে। ওকে, এই যে ছোট্ট একটা ছক আঁকায় আমরা, একটু বাঁকাচাকা হয়ে যাচ্ছে যেহেতু ফ্রি হ্যান্ড, অবশ্যই স্কেল ব্যবহার করব। তো প্রথমেই মাছ দিয়ে দিলাম, আমি মাছ দিয়ে আনুমানিক ধরে নিলাম এটা মাছ। তো এই পারে একটা দিক, এই পারে একটা দিক, 2টা দিক থাকে। এই পারকে বলা হয় ডেবিট দিক, এই পাশকে বলা হচ্ছে তোমার ক্রেডিট দিক। এটা একটা বহু নির্বাচনী প্রশ্ন যে টি ছকের হিসাবের এই দিককে কি বলে, এই দিককে কি বলে। দেখো ইংরেজি প্রায় টি এর মতো এটা, এই কারণে নামকরণ করা হয়েছে টি ছক। তাহলে প্রথমটার নাম হচ্ছে তারিখ, ওকে, দ্বিতীয়টার নাম হচ্ছে বিবরণ, তৃতীয়টার নাম হচ্ছে তোমার জাবেদা পৃষ্ঠা, পরেরটার নাম হচ্ছে টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। অনুরূপভাবে এই পারো 4টা হবে। সুতরাং টি ছকের কলাম সংখ্যা কতটি কেউ একজন বলো তো? তাহলে এটা হবে 8টি, 4টা 4টা 8টি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এটা অবশ্যই আরও বড় করা যেত, তো এই পাশে কিছু আমি কাজ করে দেখাবো, সেই কারণেই তোমরা গোটা পৃষ্ঠাটাই একদম পরিপূর্ণ করে লিখবে। তাহলে দেখো আমাদের ছক কিন্তু হয়ে গেছে। এই ছকটা এখন আমরা জাস্ট যদি পূরণ করে দিই তাহলে হয়ে যায়। তাহলে প্রথমটা লিখবো আমরা তারিখ, দ্বিতীয়টা লিখবো বিবরণ, তারপরে লিখবো জাবেদা পৃষ্ঠা, সংক্ষেপে যা আর প, তারপরে এখানে লিখবো হচ্ছে টাকা। ওকে, বোঝা যাচ্ছে মনে হয়। পরেরটা আমরা তারিখ, তারপরে দিচ্ছি বিবরণ, তারপরে দিচ্ছি জাবেদা পৃষ্ঠা, তারপরে দিচ্ছি টাকা। ওকে, দেখো একটা টি ছক হয়ে গেছে। তো হিসাব বিজ্ঞানের অঙ্ক কিভাবে করতে হয় আমি কিন্তু দেখো বইটা বের করে নিই। 4টা জিনিস বলা হলো, এই 4টা জিনিস পারলেই তুমি যেখান থেকে অঙ্ক দিক সেটাই তুমি আয়ত্ত করতে পারবে, 100% পারবে ইনশাল্লাহ। তাহলে টি ছক, চলমান জের ছক, সহকারী খতিয়ান, সাধারণ খতিয়ান অবশ্যই পারবে। তাহলে এবারে দেখো কাল্পনিক তথ্য দিয়ে আমরা 2টা লেনদেন লিখলাম 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। যদি বলি এখানে 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এখানে লিখলাম 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে শুরু করা হলো। ওকে, আরেকটা লেনদেন লিখলাম জানুয়ারি মাসের 10 তারিখ। এটা লিখলাম পণ্য ক্রয় 2,000 টাকা। ওকে, এটা একটা কাল্পনিক তথ্য। এইভাবেই তো লেনদেনগুলো থাকে। তাহলে 2টা লেনদেন থেকে যদি পোস্টিং শিখতে পারো, এখানে যদি 100টা লেনদেন থাকে তাও কিন্তু পারবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই লেনদেন থেকে আমি এখন খতিয়ান তৈরি করব টি ছক। তাহলে যদি বলে দেয় সুনির্দিষ্ট হিসাবে টি ছক করো তাহলে সে অনুযায়ী করবে, আর যদি কিছু না বলে দেয় তাহলে উদ্দীপকের মধ্যে কতগুলো হিসাব রয়েছে, কত ধরনের। তাহলে এখানে হিসাব রয়েছে একটা নগদ টাকা, একটা মূলধন, একটা ক্রয়, 3 ধরনের হিসাব রয়েছে। তাহলে দেখো এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদ একটা, মূলধন একটা। এখানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদকে একবার গুনেছে আর গোনার দরকার নাই। এটা করব তখন যদি সুনির্দিষ্টভাবে না বলে দেয় যে এই হিসাবের তোমরা টি ছক করো। তাহলে আমরা একটা টি ছক করলেই ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা নগদান হিসাবটাই আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে সহজে, এর জন্য নগদান হিসাবটাই করি। এই খতিয়ানের নাম হচ্ছে নগদান হিসাব। এটা হচ্ছে তোমার 2020 সাল জানুয়ারি মাস। এখানেও আমরা
জানুয়ারি মাস লিখলাম সংক্ষেপে। নগদান হিসাবের খতিয়ান করছি, মনোযোগটা আর একটু বাড়াবে তোমরা। নগদান হিসাবের খতিয়ান করছি, নগদান হিসাবটা উদ্দীপকের কোথায় কোথায় কি অবস্থায় আছে এটা দেখবে। তাহলে 1 তারিখে যদি তুমি 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করো, তাহলে ডেবিট ক্রেডিট করলে হয় নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই নগদান হিসাবটা 1 তারিখে ডেবিট দিকে আছে, সুতরাং টাকাটা বসাবো আমরা ডেবিট দিকে। আশা করি বুঝতে পারলে। নগদান হিসাবটা ডেবিট আছে তাই টাকাটা বসালাম ডেবিটে। নাম লেখার সময় নগদান হিসাবের বিপরীত কি আছে, অর্থাৎ ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট, মূলধন। এই কারণে 1 তারিখ লিখে আমরা লিখব মূলধন হিসাব। আশা করি বুঝতে পারলে। দেখো নগদান হিসাবটা কোথায় আছে, তাহলে আমি 2টা লেনদেন দিয়েছি, আরও যদি 3টা থাকতো তাহলে 3 জায়গায় দেখতাম। এরপরে এসে 1 তারিখে আর নগদান নাই, 10 তারিখে এসে পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা দিয়ে, তাহলে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10 তারিখে এই নগদান হিসাবটা ক্রেডিট দিকে আছে, এটা ক্রেডিট, এটা আমার ডেবিট। সুতরাং আমরা এখানে 10 তারিখ লিখে ক্রেডিট পাশে টাকা লিখব 2,000 টাকা। আর হিসাবের বিবরণের ঘরে হিসাবটা লিখব নগদের সাথে যেটা রয়েছে বিপরীত, ক্রয় হিসাব। সুতরাং এখানে আমরা লিখব ক্রয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এইভাবে যতগুলোই লেনদেন থাকুক না কেন তুমি সিরিয়ালে বসিয়ে যাবে। যদি আমি বোঝানোর স্বার্থে একটা ভিডিও ক্লাস অনলি 2টা লেনদেন লিখেছি, একটা পরীক্ষার খাতায় উদ্দীপকে হয়তো 4টা 5টাও লেনদেন থাকতে পারে। মূল কথা হচ্ছে তুমি যার খতিয়ান করবে সেটা কোন কোন লেনদেনের মধ্যে রয়েছে এবং ডেবিটে আছে না ক্রেডিট আছে। যদি ডেবিটে থাকে তাহলে টাকা ডেবিটে, ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে। বিবরণের ঘরে নগদান হিসাবের বিপরীত যে হিসাবটা রয়েছে সেটা বসাবো। ওকে, তাহলে এরপরে দেখো যদি আমার বসানো শেষ হয়ে যায় তখন 2 কলামের টাকাকে আমরা সমান করব, এটাও নিয়ম। বসানো শেষ, আর নগদান নাই, যদি আরও থাকতো তাহলে আরও বসাতাম, যেহেতু নাই সেহেতু আমাদের বসানো শেষ। এরপরে 2 কলামের টাকাকে ছোট সমান করব, এটাকে বলা হয় ব্যালেন্সিং বা অথবা সিডিবিডি নির্ণয়। তাহলে এই পারে দেখো রয়েছে তোমার 20,000 টাকা, ওকে, এই পারে রয়েছে 2,000 টাকা, আমাদের এই পারেও 20,000 টাকা করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আরও 18,000 টাকা দরকার। কত টাকা দরকার এটা ক্যালকুলেটর চেপে তুমি বের করবে সমস্যা হলে। তাহলে আরও 18,000 টাকা হলে আমার এই পারের সমান টাকা হলো। যেই টাকা দিয়ে সমান করলাম ব্যালেন্সটাকে, ভারসাম্য রক্ষা করলাম, সেই টাকাকে বলে ব্যালেন্স, ব্যালেন্স সিডি, ইংরেজিতে সিডি, ক্যারিড ডাউন। এটা করা হয় যেই মাসের অঙ্ক করছি, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ। তাহলে আবারও বলি, এখানে অনেক স্টুডেন্ট কনফিউজে পড়ে যায়। যেই টাকা দিয়ে সমান করছে তার নাম ব্যালেন্স সিডি। এই অঙ্কের ক্ষেত্রে এই পারে কম হয়েছে, অন্য অঙ্কের ক্ষেত্রে এই পারে কম হতে পারে। যেই পারে কম হোক না কেন, যেটা দিয়ে সমান করব তাকে বলা হচ্ছে ব্যালেন্স সিডি। এবং এই টাকাটাই বেশি পারের নিচে লিখতে হবে, ওই সিডিটাই বেশি পারের নিচে লিখে যার আমরা নাম দিব ব্যালেন্স বিডি, ব্রড ডাউন, ক্রেডিট ডাউন আর হচ্ছে ব্রড ডাউন। এই কাজটা করা হয় যেই মাসের অঙ্ক করছি, জানুয়ারিতে অঙ্ক করছি তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তাহলে দেখো সিডিটাই বিপরীত পাশে বিডি, অন্য অঙ্কের ক্ষেত্রে এপার সিডি হলে এই পারে বিডি হতো। তাহলে আমি খুবই স্লোলি তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে টিসক করা যায়। তো আজকে এই লেকচারটার পরে তোমাদের অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করা উচিত, অবশ্যই করা উচিত যে কিভাবে টিসকটা সার করে দেখালো, বারবার রিভাইন্ড করে দেখবে ভিডিওটা। তাহলে আমি যদি শেষ করতে চাই, নগদান হিসাবের খতিয়ান করছি, নগদান হিসাবটা দেখব উদ্দীপকে ডেবিটে থাকলে টাকা ডেবিটে, ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে। বিবরণের ঘরে লিখব নগদান হিসাবের বিপরীত, অর্থাৎ তার সাথে কি হিসাব রয়েছে। শেষে 2 কলমের টাকা সমান করব, যে পারে কম সেটাকে বলছি সিডি, আর বিপরীত পাশে ঘুরে ওটাকে বলবো বিডি। তো এটাই হচ্ছে আমাদের টিসক। তো একদিনে একটা করে শখ শিখলে নিশ্চয় 4 দিনে তোমরা 4টা বিষয় আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। তাড়াহুড়ার কোনো দরকার নেই, শিখবো কিভাবে অঙ্কগুলো হয়, তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে যদি উদ্দীপক দেয় তোমরা অ্যান্সার করতে পারবে। যাওয়ার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিতে চাই। এই উদ্দীপক থেকে তোমরা ক্রয় হিসাবের, এই যে ক্রয় হিসাবটা দেখছো, এই ক্রয় হিসাবের একটা টিসক খতিয়ান তৈরি করবে। টিসকের খতিয়ান
ক্রয় হিসাবের টি-শকের খতিয়ান। এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। আশা করছি তোমরা এই ক্লাসটা থেকে কিছু না হলেও উপকৃত হয়েছো। অবশ্যই আমাদের এই হোমওয়ার্কটা করে দেখাবে, তাহলে বুঝতে পারবো 100% শিখে নিয়েছো। তো আজকে আর নয়, যাওয়ার আগে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যেখানেই থাকো আল্লাহ যেন সর্বদাই তোমাদের ভালো রাখেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।